আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে জাহাজ ভিড়লেই প্রতিবেশী দেশগুলো পাবেন, তেল পাবেন। পরশুদিন মোদি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন, সে কথাও আমরা গতকালকে আলোচনা করেছি। আপনাদের মতামতও আপনারা দিয়েছেন, সবাই ভালো মতামতই দিয়েছেন। তো এখন দেখবেন আমার কমেন্ট অনেক কম, আমি কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তার জন্য কমেন্ট অনেক কম আসে। বুঝলেন, আপনারা ভাবেন কেউ বোধহয় কমেন্ট করছে না, তা নয়, কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি। আচ্ছা, আজকে আমাদের কাগজে, কালকে যেটা বেসরকারিভাবে জানিয়েছিলাম, আজকে আমাদের কাগজে সরকারিভাবে তেল মন্ত্রক থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারিতে দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে, ফেব্রুয়ারির দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে। ফেব্রুয়ারির দ্বিগুণ যা এসেছিল ফেব্রুয়ারিতে, তার থেকে দ্বিগুণ আসবে। তার মানে তেলের জটটা আপাতত কাটলো, এবার গ্যাসের জটটা কাটাতে হবে। তার জন্য ভারতবর্ষ অন্য রুট দেখছে, এবং আমাদের ইরানের সঙ্গে তো কথাবার্তা চলছে। এখন যেটা বলা হচ্ছে সেটা আমি আগে পরে শোনাই আপনাদের। আমি যেটা গতকালকে বলেছিলাম আপনাদের, বেসরকারিভাবে আজকে সরকারিভাবে বলা হচ্ছে, রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে। সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলে ইরান থেকেও তেল জ্বালানি কিনতে ভারত তৈরি বলে সরকারি সূত্রের দাবি। পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে অশোধিত তেল এবং রান্নার গ্যাসের যোগান সংকট নিয়ে তৈরি হয়েছে। সেখান থেকে ভারতে আসার পথে জ্বালানি বহনকারী একাধিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে। এই পরিস্থিতিতে পণ্যগুলিকে বিকল্প উৎসের সন্ধানে নেমেছে ভারত। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এবং শোধনাগারগুলি রাশিয়া থেকে 6 কোটি ব্যারেল অশোধিত তেল কিনছে। তা এপ্রিলে ভারতে পৌঁছাবে, মার্চে আসবে। রাশিয়ার প্রায় একই পরিমাণ তেল যা ফেব্রুয়ারি থেকে কেনা হয়েছিল তার দ্বিগুণ। একই সঙ্গে সরকারি সূত্র জানিয়েছে ইরান থেকে 1000 এলপিজি কিনছে নয়াদিল্লি। অরোরা নামের একটি জাহাজ শীঘ্রই ভারতে পৌঁছাতে পারে। জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহার অবশ্য দাবি, এমন কথা তার জানা নেই। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ইরানের 50 লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সরকারিভাবে যদিও এই তথ্য জানানো হয়নি। ভারতের শোধনাগারে ওই তেল থেকে পেট্রোল ডিজেল তৈরি হয়ে বিশ্ব বাজারে সরবরাহ হলে যোগানের সমস্যা অনেকটাই মিটবে। তার মানে বিশ্ব বাজারে, আমি গতকালকে দিয়েছিলাম যে বিশ্ব বাজারে তেল রপ্তানি এবার ভারত করবে, কারণ ভারতের তেল শোধনাগার প্রচুর আছে এবং তাদের ক্যাপাসিটি প্রচুর। ভারত অশোধিত তেলের জন্য আমদানি নির্ভর হলেও দেশের শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা বিপুল। আজ তেল মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার দাবি, সংস্থাগুলি কোথা থেকে তেল কিনবে তা পুরোপুরি নীতিগত এবং তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত। ইরানের থেকে জ্বালানি কেনা হলে কিভাবে তার দাম মেটানো হবে তার উত্তর দিতে চাননি তিনি। মানে উত্তরটা আমি জানি, কিন্তু পরে বলবো। দামটা কি করে মেটাবে উত্তরটা আমি জানি। মোদিজি রাশিয়া যান, রাশিয়া গিয়ে পুতিনের সঙ্গে কথাবার্তা হোক, ইরানের আরাগাছি আসুন, আব্বাস আরাগাছি আসুন, কথাবার্তা কমপ্লিট হলে ওই কিভাবে শোধ হবে সেই খবরটা কিন্তু আমি জানি, কিন্তু এখন বলবো না। এখন বললে জিনিসটা খারাপ হবে। তো যাই হোক, কিছু কিছু খবর আছে যেগুলো লিক করে আসে, সেগুলো বলাটা ঠিক নয়, কারণ তাতে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। যিনি আমায় বলছেন, তিনি তো বিশ্বাস করে বলছেন, তিনি আর ভবিষ্যতে কোনো রকম খবর টবর আমায় দেবেন না। ফলে আমি যেটা কালকে বলেছিলাম যে তেল জাহাজ ভিড়লেই, ডকে ভিড়লেই তেল পাবে আমাদের সমস্ত দেশগুলো, যাদেরকে আমরা তেল দিই। এটা আজকে একটা সরকারি সিলমোহর পড়লো। এদিকে যুদ্ধের তো থামাথামির কোনো লক্ষণ নেই। ট্রাম্প যদিও বলছেন 5 দিনে উনি যুদ্ধ বিরতি দিয়েছেন, উনি কিন্তু মেরে যাচ্ছেন, আর ইরানও সমানে মেরে যাচ্ছে। ইরান এমন মারছে, একদিনে গতকাল রাতে
ইসরায়েলের 10টা জায়গায় ক্লাস্টার বোম ফেটেছে। মানে বাড়ি ঘরদোর আজকে যা বেরিয়েছে সেগুলো দেখানো যাবে না, বাড়ি ঘরদোর ধ্বংসাবশেষ হয়ে গেছে একদম। ইসরায়েল, আর সেই ইসরায়েল নেই এখন। নেতানিয়াহু একটা জায়গায় বেরিয়েছিলেন, মাঝে উঠেছিল না, নেতানিয়াহু মারা গেছেন, এআই দিয়ে করা হচ্ছে, 10টা আঙুল দেখা গেছে। নেতানিয়াহু কালকে বেরিয়েছিলেন, কালকে বেরিয়ে উনি একটুখানি পাবলিকের সঙ্গে কথা বলছিলেন, তাদের সাহস দিচ্ছিলেন। এই সময় একটা মিসাইলের আওয়াজ হয় দাম করে, আর নেতানিয়াহু সেই যে দৌড়, সেটা সমাজ মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। নেতানিয়াহু শব্দ পেয়ে পাঁই পাঁই করে দৌড়চ্ছেন। ভিডিওটা বড় মজার ভিডিও, আমি লাগালে আমি একটা আমি স্ট্রাইক খেয়েছি। আমি আর ওই জন্য ভিডিও লাগাই না, একটা স্ট্রাইক খেয়ে গেছি। তো ওই জন্য যুদ্ধের ভিডিও আমি লাগাবো না, আর লাগিয়ে আবার আমি স্ট্রাইক খেয়ে আমি আমার চ্যানেলটির ভাড়াটা বাড়াতে চাই না। ফলে আমি মুখে বলে দিচ্ছি, আপনারা সমাজ মাধ্যমে তো খোঁজ করলেই আপনারা নেতানিয়াহুর দৌড় দেখতে পাবেন। মিসাইল ফাটলে নেতানিয়াহুর দৌড় দেখলে দেখতে পাবেন নেতানিয়াহু কিরম দৌড়াচ্ছে। এখন যদি এত ভয় থাকে তাহলে কেন পেছনে আঙুল দিয়ে ইরান ঝগড়াটা করা? যদিও ভারতবর্ষ ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের সঙ্গে আছে, কিন্তু ইরান তো বলেছিল আমরা নিউক তৈরি করছি না। তোমরা বলেছো আমরা নিউক করা বন্ধ করে দিয়েছি, আমরা আমাদের ইউরেনিয়াম এনরিচ করছি আমরা 15% পর্যন্ত, যেটা আমাদের জ্বালানি ফালানির ক্ষেত্রে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করব। সহ্য হলো না আমেরিকার বাহাদুরের, সহ্য হলো না। আমেরিকা বাহাদুর গিয়ে দাঁড়াম করে মেরে দিল। কোনো লক্ষ্যই কিন্তু পুরো নয়, না রেজিম চেঞ্জ হয়েছে, না নিউক বন্ধ করেছে, না মিসাইল তৈরি বন্ধ করেছে, উল্টে কি করলো, উল্টে সমস্ত কিছু আপনার ধ্বংস করে দিল। তো যাই হোক, যুদ্ধ যে এখনই থামছে না সেটা ইঙ্গিতটা আমি আগেও দিয়েছিলাম, আবারও দিচ্ছি, যুদ্ধ থামছে না। হ্যাঁ, ভারত যাচ্ছে কি করতে? ভারত যাচ্ছে হরমুজটাকে ক্লিয়ার করতে, যাতে ভারতীয় জাহাজগুলো সেখান থেকে আসতে পারে। ভারত চাইছে টানুক লম্বা। ভারত কেন যুদ্ধবিরতি যেতে চাইবে? ভারতকে জিজ্ঞেস করেছিল? মালিক যখন আক্রমণ করলো ভারতকে জিজ্ঞেস করেছিল? তাহলে এদোর ওদোর ঘুরে ঘুরে মালিক যখন ব্যর্থ হয়েছে তখন এখন ভারতের মোদির পায়ে এসে পড়েছে যে এবার আপনি যুদ্ধটা বন্ধ করার ব্যবস্থা করুন। ভারত কেন করতে যাবে? খেঁচ লম্বা খেঁচ যুদ্ধ এখন 40 ট্রিলিয়নে পৌঁছে গেছে। আমি যেটা বলছিলাম, ধার, আমেরিকার ধার 39 থেকে 40-এ পৌঁছেছে। এটা আর 1 বছর গেলে পরে মোটামুটি বছরখানে যে টানতে পারে, তাহলে পরে মোটামুটি 50 ট্রিলিয়ন পৌঁছে যাবে। এখানে আমেরিকার ইকোনমি একেবারে ধ্বংস। এদিকে আবার যত জেরাল আছে, ফোর্ড আছে, সমস্ত জাহাজ ফাহাজ নাকি ওইদিকে রওনা করিয়েছে। আর রওনা করিয়ে লাভ কি? জাহাজ তো ইরানের যে পারস্য উপসাগরের পেছন দিকে একেবারে 800 নটিক্যাল, 1000 নটিক্যাল মাইল দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এত তোমাদের দম! আমি বলেছিলাম না, দম থাকলে, হিম্মত থাকলে ইরানের মাটিতে পা দিয়ে দেখা। যা ঠেঙানি খাবে না, আর যত লাশ পড়বে। ওদের দেশে কি বলে আমি জানি না, ওরা ডেড বডি বলে। আমরা যেমন বলি শহীদ, ওরা ডেড বডি বলে। যে কত যে পড়বে তার কোনো ইয়ত্তা নেই। তো যাই হোক, সেটা একটা বিক্ষোভের কারণ হতে পারে। সেটা তো ট্রাম্প ভয় পাচ্ছেন। ট্রাম্প সব দিক দিয়ে ঘেরা পড়ে গেছে আর কি। মালিক এখন ঘেরা পড়ে গেছে। মালিক এখন বেরোবার জন্য হাঁক পাক করছে, কিন্তু মালিক এত তাড়াতাড়ি বেরোতে পারবেন না। মালিক এখানে ফেসে গেছেন। মালিক প্রতিবার যুদ্ধ বাদিয়ে মালিক কেটে পড়েন, এবার মালিক ফেসে গেছেন। কারণ মালিককে মারার জন্য ওখানে হুতি আর হিজবুল্লাহ বসে আছে, কিন্তু তারা কিন্তু একটা ড্রোন, কিন্তু খবরটা সত্যি, যে টেক্সাসের একটা তেল শোধনাগারে, সব থেকে বড় তেল শোধনাগারে মেরে দিয়েছে। এবার বাকি শহরগুলোতে মারবে না তার কি গ্যারান্টি আছে? ফলে এই যে যারা এখন দুহাত তুলে নাচছে যে আমেরিকা
টাইট করে দেবে, টাইট করে দেবে। আমেরিকা এখন নিজে টাইট হয়ে গেছে। আমেরিকার অবস্থা কিন্তু খুব খারাপ। ট্রাম্প এখন ওই ইঁদুর কলে পড়ার মতো অবস্থা ট্রাম্পের। এখান থেকে মুক্তির উপায় এত তাড়াতাড়ি হবে না। আর ভারত এত তাড়াতাড়ি ট্রাম্পকে মুক্তি দেবে না। যত ভারতকে জ্বালিয়েছে তার প্রত্যেকটা হিসেব চুন চুনকে নেবে। তো যাই হোক, আমি যেটা গতকালকে বলেছিলাম যে তেল যদি জাহাজ যদি ফেরে তাহলে সবাই তেল পাবেন। এখন ফেব্রুয়ারিতে যা আসছে তার দ্বিগুণ তেল আসবে। সুতরাং তেল এবং গ্যাসগুলোর সমস্ত যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে সব ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। শুধু জাহাজ গ্যাস নিয়েও চিন্তা করতে হবে না। এটা খুব সাময়িক, এই সময়টা কেটে যাবে। আপনারা সবাই মানে ব্যস্ত হবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু সাময়িক কষ্ট সকলেরই হচ্ছে, উদ্বেগ সকলেরই হচ্ছে। তা আমাদের সরকার যেমন সবাইকে বলছে যে সব ঠিক আছে, এবং তেলের পাম্পে গেলে আপনি দেখবেন যে আমাদের তেলের পাম্প পুরো ফাঁকা, মানে গাড়ি আসছে তেল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে, গ্যাসের জন্য আমাদের লম্বা লাইন আছে অটোগুলোর, এবং গাড়ি যেগুলো গ্যাসে চলে সেগুলোর জন্য লাইন আছে। কিন্তু এই সমস্যা বেশি দিন থাকবে না, আপনারাও বেশি উতলা হবেন না। সবাই ভালো থাকবেন। গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে 111-এর অন্যতম কুশীল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। গতকাল বুধবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ। মাত্র দুদিনের মাথায় দুজন গুরুত্বপূর্ণ সাবেক সামরিক কর্মকর্তার গ্রেপ্তারের প্রেক্ষিতে এখন একটি প্রশ্ন উঠেছে, এরপরে তাহলে কার পালা? সে কি সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। রাজনীতির এই খেলাটা, এই যে সাবেক সেনা প্রধানদের গ্রেপ্তার, এটা কিন্তু আমরা অনেকেই ধারণা করতে পারিনি। বিশেষ করে তারেক রহমান যখন একটা ধারণা দিয়েছিলেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, এবং তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুমির কাছে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। কিন্তু এই দুটো গ্রেপ্তারের পরে এই আলোচনাটা এখন নতুনভাবে আসছে। কি অপরাধ ছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সেটি নিয়ে আমি আপনাদের সাথে আগেই কথা বলেছি। এখন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদের কি অপরাধ? তিনি এই 111 সরকারের সময় তিনিও একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন, এবং তিনি 2008-এর শেষ দিকে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই এর একটা অংশ তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জলসিঁড়ি প্রকল্প, আর্মি অফিসারদের জন্য একটা খুব দৃষ্টিনন্দন একটা হাউজিং প্লট করা হয়েছে, বিশাল প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টের সাথেও তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছিল। গত বছরের মে মাসে তার এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে, তার বাসা থেকে না। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে যেমন বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে করা হয়েছে বাসার বাইরে অন্য জায়গা থেকে। তো এখন যেটা শুরুতে বললাম যে এরপরে কি তাহলে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া? আমি যখন ইকবাল করিম ভূঁইয়া নামটি বললাম, আপনি তখন হয়তো ভাবছেন যে তা কি করে হয়? এই লোকটাকে জুলাই আগস্টে লাল বিপ্লবী হিসেবে দেখা গেছে। হ্যাঁ, তিনি রাওয়ায় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন, তিনি রাজপথে নেমেছেন, তিনি শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য তিনি চেষ্টা করেছেন। তো ইকবাল করিম ভূঁইয়ার জুলাই আগস্টের ভূমিকা 2024 সালের, তার সাথে তার অতীতে বিশেষ করে সেনা প্রধান হিসেবে কিংবা তারও আগে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, সেই বিষয়গুলো আপনি কিন্তু মেলাতে পারবেন না। এই ইকবাল করিম ভূঁইয়া সেই নাটের গুরু যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাসভবন থেকে বের করার ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিল।
জেনারেল জিয়াউর রহমান যে বাড়িটাতে ক্যান্টনমেন্টে থাকতেন, এটা ছিল একটা এ গ্রেডের প্রপার্টি। সেনা আইন অনুযায়ী কোনো এ গ্রেডের প্রপার্টি কাউকে দান করা যায় না। কিন্তু আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে জেনারেল এরশাদ এটি দান করেছিলেন জেনারেল জিয়ার স্ত্রী এবং পরিবারকে। তাহলে এই ইকবাল করিম ভুঁইয়া সেটা পয়েন্ট আউট করে বলেছেন, যেহেতু এ গ্রেডের প্রপার্টি হ্যান্ড ওভার করা যায় না, কাউকে দেওয়া যায় না, সো এটা ওয়াজ ইললিগাল। সো কাগজে কলমে তাকে দেখে তাদের উচ্ছেদ করা হয়েছে, পরবর্তীতে বাড়িটা ভাঙা হয়েছে। কি করা যেত, যেটা করা হয়নি, আমি আলাপ করে জেনেছি যে প্রথমে এই এ গ্রেডের প্রপার্টিটাকে ডিগ্রেড করে, ডাউনগ্রেড করে এটাকে বি গ্রেডের প্রপার্টি করা যেত, এবং বি গ্রেডের প্রপার্টি করে তখন এইটা বেগম জিয়াকে দেওয়া যেত। কিন্তু যেহেতু দেওয়া হয়নি, যেহেতু দেওয়ার সময় একটা আইনের ব্যত্যয় ঘটেছিল, সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত এই লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভুঁইয়া তখন সেটি পয়েন্ট আউট করেন, এবং পরবর্তীতে বেগম জিয়ার উচ্ছেদ, বাড়ি ভাঙা সব কিছুতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এবং বেগম জিয়ার এই বাড়ি যখন ভাঙা হয়, তার যখন উচ্ছেদ হয়, এই সব কিছু ভিডিও করেছিলেন একজন সেই সময় মেজর পদের সামরিক কর্মকর্তা। তাকে আপনারা চেনেন, ইউটিউবে নিউ ইয়র্ক থেকে খুব বড় বড় কথা বলে, আমাদের এক ছোট ভাই। সে নিজে এই বাড়ি ভাঙার এই কাজগুলোতে ভিডিওর দায়িত্ব পালন করছিল। তো এই ইকবাল করিম ভুঁইয়া আওয়ামী লীগ আমলে এত বেশি বেনিফিট নিয়েছেন, এবং অনেকে বলে এই যে জিয়াউর রহমানের বাড়ি ভাঙা, তাদের উচ্ছেদ করা, এর প্রধান পুরস্কার হিসেবে তিনি সেনা প্রধানের পদও পেয়েছিলেন। তিনি কিন্তু একটা 2 বছরের লং কোর্স করা আর্মি অফিসার না, তিনি 9 মাসের একটা শর্ট কোর্স করা লোক, যিনি সেনা প্রধান হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 250 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়েছিলেন, যেটা মালয়েশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করেছিলেন, এবং পরবর্তীতে নিজের অংশটা বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার তিনি আর্ন করেছেন। তার ডিওএইচএস এ একটা বাড়ি, সম্ভবত মহাকালীতে তার একটা বাড়ি, জায়গায় বাড়ি করেছেন। সেই বাড়ি করতে গিয়ে যদি প্ল্যান মানেননি, যে নিয়ম কানুন সবকিছুর ব্যত্যয় করেছে ব্যক্তিগত ক্ষমতা দেখি। তিনি 2009 সালের ডিসেম্বরে জলসিঁড়ি আবাসিক প্রকল্প, যেটার কথা বলছিলাম, সেটা চেয়ারম্যান নির্বাচিত হন, এবং 2010 সালের 23শে অক্টোবর এই জলসিঁড়ি প্রজেক্টে অনেকের কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়েছে, নামমাত্র টাকায় নেওয়া হয়েছে। তো গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তারা এটার প্রতিবাদ জানিয়েছিল, তারা এই জমি জলসিঁড়ি প্রজেক্টে দিতে চায়নি। তখন সেনা ক্যাম্প থেকে গুলি করা হয়েছিল, এবং সেখানে প্রচুর লোক হতাহত হয়েছিল। কিন্তু সেখানে এই তখন ডিজিএফআই দিয়ে ভয় ভীতি দেখিয়ে, টাকা দিয়ে এই হত্যা মামলা করতে দেওয়া হয়নি। গ্রামবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, এবং শক্তি দেখিয়ে তাদের আইনি যে অধিকার সেটিও তাদের রক্ষা করা যায়নি। তো এই হলো ইকবাল করিম ভুঁইয়া, শেখ হাসিনা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি। পরবর্তীতে তিনি ভোল বদলেছেন, এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি অনেক কাহিনী করেছেন। একজন সাবেক সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তিনি আইসিটিতে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছেন। সো এখন তার সেই আমলনামা ধরে টান পড়েছে, এবং তিনি ব্যক্তিগতভাবে ভয়ে আছেন, যিনি আশঙ্কা করছেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। শুধু যে সেনা কর্মকর্তারাই গ্রেপ্তার হবে তা না, 111-এর সাথে জড়িত অনেক সুশীলও কিন্তু গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। সেই সময় যেসব সুশীল এই 111 সরকারের পালে হাওয়া দিয়েছিল, তাদের দিকেও গোয়েন্দারা নজর রাখছে, এবং কয়েকজন দেখলাম বেশ ভীত সন্ত্রস্ত, এবং তারা বলছে যে আমরা কি অন্যায় কিছু করেছিলাম কিনা, তারা ভুলে গেছে। তাদের মধ্যে একজন, তিনি বিশেষ আতঙ্কে আছেন, এবং তিনি, তাকে আমি নাম না বললেও আপনারা চিনবেন। তিনি জাতিকে বলেছিলেন যে শেখ হাসিনার সরকার $16 বিলিয়ন প্রতি বছর পাচার করেছে, এরকম একটা কাল্পনিক হিসাব দিয়েছিল, যেটা এই 15 বছরের হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। তো ন্যাচারালি তাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই ফিগারটা পেলেন কোথায়।
তো বলেন যে আমি কি করব, আমাকে তো এজেন্সি থেকে সাপ্লাই করেছে। তো এজেন্সি থেকে সাপ্লাই করছে আপনি বলছেন কেন? আপনি মিথ্যে কথা বলে একটা সরকারের উপরে একটা কালিমা লাগিয়ে দিলেন এবং আজকে আপনি ভয় পাচ্ছেন। আপনি 111-এও একই কাজ করেছেন, ইউনূসের এই 18 মাসেও আপনি একই কাজ করেছেন, সেই দালালি, ক্ষমতার পদলেহন করেছেন। তো আজকে যখন টান পড়েছে আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, দেখা যাক গ্রেপ্তার হন কিনা। তবে তারেক রহমান যে 111-এর সেই হিসাব ভোলেননি, তিনি প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণে জামাতের কাছ থেকেও সরকারের উপর একটা প্রেশার আছে। সুতরাং সেটিও তারেক রহমানের এই সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করছে। এখন আমরা অপেক্ষা করি, দেখা যাক আগামীতে কাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখনো প্রতিকূল পরিবেশেই স্বাধীনতা উদযাপিত হয়। ইউনূসের আমলে তো আপনারা দেখেছেন, এবার অন্তত কিছুটা উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়েছে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একটা বিষয় যে আজকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যাননি, অর্থাৎ তিনি ইতিমধ্যেই একটা প্রিপারেশন হয়তো নিচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন। আজ এ পর্যন্তই।